আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাথে সম্পর্কে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং, জানালেন চীনা রাষ্ট্রদূত। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী দিল্লি, বললেন ভারতীয় হাই কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 26শে ফেব্রুয়ারি অমর 21শে বইমেলা উদ্বোধন ও 21শে পদক দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার আশাবাদ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করলেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। অব্যাহতি চেয়ে জমা দিলেন পদত্যাগপত্র। এবং ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অনুপ্রবেশকালে সিক্রেট সার্ভিসের গুলিতে সশস্ত্র এক ব্যক্তি নিহত। নিরাপদে আছেন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমন কঠোর বার্তা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অন্যদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের জনগণের কল্যাণে নতুন সরকারের সাথে ভারত ইতিবাচকভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম একই দিনে প্রতিবেশী সহ গুরুত্বপূর্ণ কয়েক দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক শেষে বলেন, তিস্তা চুক্তির বিষয়ে প্রস্তুত তার দেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। বিকেলে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে দুদেশের জনগণের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিচ্ছে দিল্লি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের মানুষের কল্যাণে নতুন সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করতে চায় ভারত। মিউচুয়াল বেনিফিট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট। এদিন সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি তিনি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি আনন্দিত আমরা আজকে প্রায় ২০ বছর পর ক্ষমতাসীন দল হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে সরকারি দল হিসেবে সংসদে ছিল তারা। আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী ১৪ই মার্চের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, 12ই মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির
কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি জানান, সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আপডেট জানান মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি। কেন চালু হইতেছে না, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। এরপর আরও 3টি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আগামী 26শে ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার উদ্বোধন ও 21শে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকালে 21শে পদক দেবেন তিনি, আর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21শে বইমেলার উদ্বোধন করবেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা জানান, এবারের বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে সচিবালয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 27শে আগস্ট ভিসি হিসেবে দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে 10ই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাবি উপাচার্য। 14 এপ্রিলের আগেই বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনটি শূন্য হয়। অন্যদিকে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হয় শেরপুর 3 আসনের নির্বাচন। এই 2 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যেসব পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেসব এখন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কাপলাতলী 3.5 কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। যদিও এটা আমার নিজের এলাকায়, কিন্তু মন্ত্রী হিসাবে
আমি এই কাজের প্রচারের দায়িত্ব সারা বাংলাদেশের। হাতে গোনা কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের জিম্মিদশা থেকে বের হতে না পারলে বাজার সিন্ডিকেটের কারসাজি বন্ধ হবে না বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সম্প্রতি পুরান ঢাকায় ভোক্তা অধিকারের অভিযানে বাধা দেয়া ব্যবসায়ীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। একই দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে ক্যাব। মিজান শাহজাহানের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সম্প্রতি চকবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় জরিমানার টাকা পরিশোধ না করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা দেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী ভুট্টো। মবের ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করলেও ওই ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার না করায় আন্দোলনে নেমেছে ক্যাব। রাজধানী সহ সারা দেশে সমাবেশ করেছে তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া সারা দেশে জেলা প্রশাসকদের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে ক্যাব। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ওই ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করা না হলে তা হবে আইনের শাসনের পরিপন্থী। তো সরকার যদি এটাকে উপেক্ষা করে, দেখে না দেখার ভান করে, তাহলে প্রকারান্তরে ওই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীকেই পাহারা দেয়া হবে, জনগণের বিরুদ্ধে ভূমিকা নেওয়া হবে। মার্কআপ প্রাইস যদি ফিক্স আপ করা থাকে তাহলে কিন্তু জব্বার মণ্ডলকে অপমানিত হতে হবে না, কারণ তখন শুধু জব্বার মণ্ডল না, দেশের সব মানুষই জানবে যে এইটার উৎপাদন খরচ এত % প্রফিট দিতে হচ্ছে। ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, মামলা না নিয়ে পুলিশ সঠিক কাজ করেনি। পুলিশ কমিশনার তিনি ওখানে গিয়েছেন, তিনি নেগোসিয়েশনের কথা বলেছেন, বাট আমি একদম স্পষ্টভাবে বলি যে এই জায়গাটায় যদি কঠোর আইনগত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই বাজার যে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা কিন্তু একদম কলাপস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেটের মূলে হাতে গোনা কয়েকটি কোম্পানি। বাজারে কম্পিটিশন নাই, এখানে মাত্র ৩-৪টা গ্রুপ নিয়ন্ত্রণ করে এবং এই প্রত্যেকটা গ্রুপ যখন যে সরকার থাকে তাদের সাথে একটা তাদের মধ্যস্থতা থাকে এবং অনেক সময় যেটা বলা হয় আপনার এরা অনেক সময় সরকার চালায় এবং সেটা আমরা অতীতে দেখেছি। আমরা এখন দেখতে চাই সরকার এদের চালাবে। এবার যেমন লেবু নিয়ে কারসাজি চলছে, এটি আগে চাল, তেল, পেঁয়াজ, বেগুন, গ্যাস সিলিন্ডার নিয়ে হয়েছে বলেও জানান তিনি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে রাজধানী যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য দেন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে আহত ইমরান হোসেন এবং মিরপুরের শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 24-এর গণ আন্দোলনে 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইমের জীবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার মৃত্যুর ভিডিও। গত বছরের 24 ডিসেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। রোববার 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দেন আদালত। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিন গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিন রাষ্ট্রপক্ষের 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন
প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 13 আসনে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার নির্দেশদাতা হিসেবে খেলাফত মজলিসের আমির মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর জিগাতলায় একটি বেসরকারি হাসপাতালে জাতীয় নির্বাচনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হায়দার আলীর চিকিৎসার খোঁজ নিতে গিয়ে হাজ্জাজ এসব কথা বলেন। জামাত, শিবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের চিহ্নিত সন্ত্রাসীরা তার নির্বাচনী এলাকায় তাণ্ডব চালিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করার অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিতে আদাবর ও মোহাম্মদপুর এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে 550 সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করবেন। বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয়, তাদের ওই থানাগুলোতে আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা হবে। যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক। হবিগঞ্জের বাহাবুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোনে অকথ্য গালিগালাজ করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করা হয়েছে। শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার সামাজিক মাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য গালির একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার রাখি রানী দাস বলেন, তুষার পুলিশ হেফাজতে আছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর হাতে গৃহিণী আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে গৃহকর্মী। এর আগেও একই কায়দায় বিভিন্ন বাসায় চুরি করে বিলকিস। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 17 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহিণীর মৃত্যু হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামী আনোয়ার হোসেনকে। এ ঘটনায় তদন্তে নামে পিবিআই। তদন্তে বেরিয়ে আসে খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে বাসার গৃহকর্মী তাদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো, তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকম ভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের 24 ঘণ্টার অভিযানে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয় বিলকিস বেগমকে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একাধিক চুরি ও প্রতারণার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পিবিআই। 10টা ট্যাবলেট গলিয়ে সেগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে, একজন এসে এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকার কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমে তারা ইন্ট্রোডিউস হয়। পুলিশ বলছে গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য পরিচয় যাচাই এবং স্থানীয় থানায় তথ্য প্রদান করা জরুরি, না হলে এ ধরনের সংঘবদ্ধ অপরাধের ঝুঁকি থেকেই যায়। যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার। তার তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্ত্রীকে হত্যা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগোর বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছিলেন। এক বিবৃতিতে এসব তথ্য দিয়ে মার্কিন সিক্রেট সার্ভিস বলছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 1:30টার দিকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক তরুণ বাড়ির সীমানায় ঢুকে পড়ে।
এই অবস্থায় একজন এজেন্ট এবং পুলিশের ডেপুটি ওই ব্যক্তিকে গুলি করে। পাম বিচের কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান এবং ফুয়েল ক্যান পাওয়া গেছে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। নিহত তরুণের গতিবিধি জানতে তদন্তে নেমেছে FBI সহ দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোজার প্রথম দিন থেকেই জমজমাট রাজধানীর ইফতার বাজার। কর্মজীবী মানুষের ভিড়ে মুখরিত কারওয়ান বাজার, বেইলি রোড সহ স্থায়ী অস্থায়ী সব স্টল। ক্রেতারা বলছেন, মুখরোচক খাবার কেনার চেষ্টা থাকে তাদের। জামিল হাসান শান্তর রিপোর্ট। ইফতার বাজারে লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের খাবার কিনছেন রোজাদাররা। পরিবারের সদস্যদের বয়স ও রুচির কথা মাথায় রেখে কেউ নিচ্ছেন ভাজা পোড়া, কেউ আবার কাবাব রুটি, তবে হালিম কমন আইটেম। গরুর খাসি ও মুরগির আলাদা হালিম আছে রাজধানীর প্রায় সকল ইফতার বাজারেই। এখানে কিমা সমোসা, পনির সমোসা, শাসলিক, চিকেন অন্থন, চিকেন বল, চিকেন চিজ বল, চিকেন ফ্রাই, চিকেন ড্রাম স্টিক। ভেজিটেবল রোলগুলো নেই, আর চিকেন ফ্রাই আছে, চিকেন ফ্রাই। আমি চিকেন রোল, ছোলা, তারপর পরোটা, হালিম, জিলাপি এগুলি নেওয়া হয়। হালিম আর দইয়ের বড়া এটাই নেওয়া হয়, সব বাসা থেকে করা হয়। চোখে পড়ার মতো ভিড় 5 তারকা হোটেলগুলোতেও, যেমন রং বেরঙের বাহারি খাবারের পাশাপাশি শাহী জিলাপি, রেশমি জিলাপি, চিনি ও গুড়ের জিলাপি। নানা স্বাদ ও আকারের ভিন্নতায় অনেকের পছন্দের তালিকায় আছে জিলাপি। ভোজন রসিক বাঙালির ইফতারে স্থান পেয়েছে বিভিন্ন বিদেশি খাবারও। রমজানে বিশেষ করে হালিম এবং জিলাপি আমাদের এটার আলাদা একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটি ধারাবাহিকতায় আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি লাইন লেগে গেছে এবং প্রথম দিনে আমরা সবাইকে দিতেও পারিনি। স্বাদ ও সাধ্যের মধ্যে টাটকা খাবারটাই পরিবারের মুখে তুলে দিতে চান কর্মজীবী এসব মানুষ। সবই তো ওপেন, খোলামেলা, তারপরে নিতে হয় একটু রুচির জন্য। দামগুলো আসলে একটু নাগানের বাইরে, ইভেন কোয়ালিটি ভ্যারি করে। ধরেন দাম একটা নিচ্ছে কিন্তু কোয়ালিটি ভাবে দিচ্ছে না আর কি। ভেজাল খাবারের ভিড়ে রোজার দিনে শতভাগ বিশুদ্ধ ইফতারের সন্ধানে অনেকেই আছেন দুশ্চিন্তায়। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। প্রশাসন সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুরের কাউনিয়ার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আক্তার আরও বলেন, নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অন্যদিকে তাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িতে হামলা, লুটপাট করছে। হারাগাছের পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতেছেন যে বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, ভরসায় একদিকে শাড়ি লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘর বাড়ি তছতছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে। আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই। কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী, জেলা সিএনজি পাম্প মালিক সমিতি ও জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি এবং চকবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মসজিদে কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। নিজামুদ্দিন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফরিদউদ্দিন আহমেদের একমাত্র ছেলে এবং ATN বাংলা ও ATN নিউজের পরিচালক মাকসুদুর রহমান রঞ্জু ও পরিচালক নেসার আহমেদের শ্যালক ছিলেন তিনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। MBBS দ্বিতীয় পেশাগত পরীক্ষায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 9টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। এতে 12তম ব্যাচের 49 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 44 জন। এমন সাফল্যে আনন্দে ভাসছেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক একাডেমিক সাফল্য
ধরে রেখেছে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। সম্প্রতি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 9টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে এই মেডিকেল কলেজটি। 12তম ব্যাচের 49 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 44 জন। ফরেনসিক মেডিসিন বিভাগে বাংলাদেশের আসিয়া খাতুন, পূজা মল্লিক কেয়া এবং ভারতের শেখ উজমা সাদিক হোসেন ও প্যাটেল জয়নব ইউসুফ পান অনার্স মার্ক। তাদের এই সাফল্যে আনন্দিত পুরো ক্যাম্পাস। খুবই ভালো লাগছে এবং আমরা আসলেই গর্বিত যে আমরা 9টা মেডিকেল কলেজের ভিতর থেকে ফার্স্ট হতে পেরেছি। আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের বাবা মা, আমার बांधवीगण तारा सब अनेक सपोर्ट करेছে। पहले तो अल्लाह ताला का बहुत बहुत एहसान है हम लोग के ऊपर और हमारे माँ बाप का उनकी दुआएं हम लोग के साथ है। सबकी मेहनत है, हमारी भी मेहनत है अल्हम्दुलिल्लाह। শিক্ষার্থীদের পরিশ্রম, গ্রুপ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং নিয়মিত মূল্যায়ন ও নজরদারির ফলেই এই অর্জন বলে মনে করেন মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করেছি বিষয়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করার, নিয়মিত ক্লাস টেস্ট এবং মক এক্সাম বা মক টেস্ট নেওয়া এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে আমরা একাডেমিক সাপোর্ট দেওয়া। শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, আসলে আমরা ফরেনসিক মেডিসিনকে একটি বাস্তব ভিত্তিক এবং নৈতিক দায়িত্ব সম্পন্ন বিষয় হিসেবে শেখাতে গুরুত্ব দিয়েছিলাম। আদ্দিন নানাভাবে চেষ্টা করছে মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে বাংলাদেশে আরও কীভাবে ভালো করা যায় এটা নিয়ে সবসময় আমরা বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান শুধু এই পরীক্ষা নয়, বিভিন্ন বিগত সালের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতেও বেশ ভালো ফলাফল আমাদের মেয়েরা অর্জন করেছে। মেয়েদের চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের সব দেশের উপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে। আদালত বলে, অর্থনৈতিক জরুরি আইনে উচ্চ হারে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এই রায়ের কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন একটি বাণিজ্য আইনে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। শনিবার তা বাড়িয়ে 15% করা হয়েছে। এবার খেলার খবর। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 188 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 5 উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে ভারত। রোববার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 187 রান তোলে প্রোটিয়ারা। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত 68 রানে প্রথম সারির 5 ব্যাটারকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিকরা। জয়ের জন্য রান রেট বাড়ানোর পাশাপাশি উইকেট ধরে রেখে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে স্বাগতী শ্রীলঙ্কাকে 51 রানে হারিয়ে জয় দিয়ে সুপার 8 পর্ব শুরু করল ইংল্যান্ড। 147 রানে টার্গেটে নেমে দলের স্কোরে 22 রান যোগ হতেই প্রথম সারির 4 ব্যাটসম্যান হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সেই বিপর্যয় আর কাটাতে পারেনি লঙ্কানরা। তাতে মাত্র 95 রানে অল আউট হয় দাসুন সানাকারা। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন অধিনায়ক দাসুন সানাকা। ইংলিশ বোলারদের মধ্যে ম্যাচ সেরা উইল জ্যাক 22 রানে 3 উইকেট তুলে নেন। এর আগে পাল্লে কেলেতে টসে হেরে ব্যাট করে 9 উইকেটে 146 রান তোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 40 বলে দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন ফিল সল্ট। উইল জ্যাক্স করেন 21 রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুনিত ওয়ালালাগে 26 রানে 3টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের সাথে সম্পর্কে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং, জানালেন চীনা রাষ্ট্রদূত। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী দিল্লি, বললেন ভারতীয় হাই কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
26শে ফেব্রুয়ারি অমর 21শে বইমেলা উদ্বোধন ও 21শে পদক দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার আশাবাদ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করলেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। অব্যাহতি চেয়ে জমা দিলেন পদত্যাগপত্র। এবং ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অনুপ্রবেশকালে সিক্রেট সার্ভিসের গুলিতে সশস্ত্র এক ব্যক্তি নিহত। নিরাপদে আছেন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।